বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারত সীমানা লাগোয়া পাহাড় আর সবুজের ভাঁজে লুকিয়ে আছে শত বছরের প্রাচীন এক জনপদ, যেখানে মানুষের ভাষা আলাদা, সংস্কৃতি আর জীবনযাত্রাও আলাদা। এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তের 1092 নম্বর পিলার। এপাশে লেখা বাংলাদেশ আর এদিকে লেখা ইন্ডিয়া 1092, অর্থাৎ এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড শুরু হয়ে গেছে এখান থেকে। আজ আমরা চলেছি শেরপুরের শ্রীবর্দী উপজেলায় গারো পাহাড়ের সীমান্তে বাংলাদেশের শেষ গ্রাম হারিয়াকোনায়। কাছে থেকে এক্সপ্লোর করব সেই গ্রামের মানুষের জীবন, তাদের শত বছরের সংস্কৃতি। এই তুমি মুখোশ পড়ছো, এটা কিসের মুখোশ? পড়ো দেখি, পড়ো, মুখে লাগাও দেখি। আর জানার চেষ্টা করব কেমন আছে আমাদের গারো সম্প্রদায়ের মানুষগুলো। পুরুষরা বিয়ে করার পরে স্ত্রীর বাড়িতে যায়, এটা ঠিক না? স্ত্রী বাড়িতে যায় না, আমরা তো যে আমার ফাটক হলো যাই হলো মেয়েদের বাড়িতে, আমরা তো বেশিরভাগ মেয়ে হলো আমার মিথ্যেলা। মিথ্যেলা মানে ধন্যবাদ। ওকে, মিথ্যেলা। আর এখনো তো আমরা যে গারো যে স্বীকৃতি হয় না, কিন্তু ক্ষুদ্র গোষ্ঠী বলে আমাদেরকে। এখানে দেখেন বাস নিয়ে যাওয়ার এই সিস্টেমটা এর আগে দেখি নাই। মূল ভ্যান হচ্ছে দূরে, তার একটা এক্সটেনশন পার্ট চাকা দিয়ে এখানে লাগায়ে বাস ক্যারি করতেছে। পাশেই হচ্ছে জামালপুর রেলওয়ে স্টেশন। গতকাল গাইবান্ধার দুর্গম জনপদ মোল্লারচর ঘুরে সন্ধ্যার পরপর চলে আসি জামালপুর সদরে। পার্শ্ববর্তী জেলা শেরপুরে বাংলাদেশের অন্যতম দীর্ঘ পাহাড় গারো পাহাড়ের একটা বড় অংশ পড়েছে। আগে থেকে প্ল্যান না থাকলেও ঠিক করলাম ওদিকেই ঘুরতে যাব আজকে। এই জায়গাটাকে আগে ফেরিঘাট বলতো, ব্রহ্মপুত্রের উপরে আগে এখানে ফেরি চলাচল করতো, কিন্তু এখন নতুন এই যে ব্রিজ হয়ে যাওয়ার পরে এই জায়গার নাম হয়ে গেছে এখন ব্রিজের পার। সব ব্রিজ বলে ডাকে। 10 টাকা অটো ভাড়া লেগেছে গেট পার থেকে এখানে আসতে। আর এইখান থেকে হচ্ছে এই যে সামনের যে অটো কিংবা সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, ওরা ময়মনসিংহ বলে ডাকতেছিল। এই রোডটা হচ্ছে সামনে যে চলে গেছে, এটা ময়মনসিংহ হয়ে ঢাকার দিকে চলে গেছে। আর আমি যাব হচ্ছে শেরপুরের দিকে যাইতে হলে এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই দিক দিয়ে নাকি সিঁড়ি করে দেওয়া আছে। এই খাড়া সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ভাবছিলাম বয়োবৃদ্ধরা কি করে এই পথ পাড়ি দেন। যাই হোক, এখান থেকে জনপ্রতি 40 টাকায় সিএনজি পেয়ে গেলাম। মজার ব্যাপার হলো এই ব্রিজটা পার হলেই শেরপুর জেলা শুরু, আর আমরা এখন অতিক্রম করছি পুরাতন ব্রহ্মপুত্র নদ। এখান থেকে শেরপুর সদরের দূরত্ব সবেমাত্র 15 কিলোমিটার। আমরা আজকে যাচ্ছি শেরপুর জেলার ভারত সীমানা লাগোয়া এক চমৎকার জনপদ হারিয়াকোনাতে, যার অবস্থান শেরপুরের শ্রীবর্দী উপজেলায়। যারা ঢাকা থেকে আসতে চান, মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুরের গাড়ি ধরে ফেলতে পারেন। অবশ্য কিছু লোকাল অপারেটর এখন ঢাকা থেকে সরাসরি শ্রীবর্দীতেও বাস সার্ভিস দিয়ে থাকে। কথায় কথায় আমরা কিন্তু অলরেডি শেরপুর সদরে পৌঁছে গিয়েছি। এখানে খোয়ারপাড় স্ট্যান্ড থেকে ধরলাম শ্রীবর্দীর সিএনজি। মুক্ত বাতাসে অসাধারণ গ্রামীণ নৈসর্গিক পথ ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গারো পাহাড়ের দিকে। শুধু হারিয়াকোনাই নয়, লাউচাপড়া, মধুটিলা আর গজনী অবকাশ কেন্দ্র কিন্তু এই অঞ্চলেই পড়েছে। শ্রীবর্দী এসে দেখলাম এখানে কিছু সময় আগেই ভারী বৃষ্টি হয়ে গিয়েছে। এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি। খোয়ারপাড় থেকে যে শ্রীবর্দীর গাড়িতে আসলাম, সিএনজিতে আসলাম, ওইখানে কর্ণঝোড়ার সিএনজি পাওয়া যাচ্ছিল। আমাকে কর্ণঝোড়া হয়ে যেতে হবে হারিয়াকোনার দিকে, আর এখান থেকে আমাকে আবার নতুন করে গাড়ি নিতে হচ্ছে কর্ণঝোড়ার। আমি যদি ওইখান থেকে কর্ণঝোড়ার গাড়ি নিতাম তাহলে আরও অনেকটা এগিয়ে যেতে পারতাম। যাই হোক, এরকম জনপদ ট্যুরে পথ চলতে চলতেই অনেক কিছু শেখা হয়ে যায়। এতই সব জায়গার উপর দিয়ে চলতেছি আজকে ভাই। অবশেষে চলে আসলাম কর্ণঝোড়া, তাই না ভাই? আর এখন যাব কোথায় হারিয়াকোনা যাওয়ার আগে? শয়তান বাজার। এটা আবার কেমন নাম? অন্য কোনো নাম আছে? মেঘাদল। কিন্তু শয়তান বাজার নাম হয়েছে কেন? এটা পূর্ব থেকেই শয়তান বাজার আছে। এটা ভাইরাল নাম নাকি? চীনা পরিচিত নাম। হাতের বাঁ পাশের অদ্ভুত সুন্দরী নদীর নামও কর্ণঝোড়া। দারুণ সুন্দর নাম না? আর এখান থেকে ওই যে দূরে টিলার দেখা পাচ্ছি, ওইগুলো তো মেঘালয় না? না, ওইগুলো বাংলাদেশের মধ্যে পড়ছে। মেঘালয় সীমান্ত আরও একটু সামনে। গারো পাহাড়ের সীমান্ত ঘেঁষা এই বাজারটির নামও খুব সুন্দর, মেঘাদল বাজার।
অথচ সবাই দেখি শয়তান বাজার নামেই বেশি ডাকছে। আমি তো আসছি হলো বর্ডার সাইডে ঘোরার জন্য, কর্ণঝোড়া থেকে আরেকটু ভেতরে যাইতে হবে, কিন্তু এখানে এসে এতটাই মন কেড়ে নিয়েছে। এই জায়গাটাই ভাই একেবারে ঢিমে তালে ঘন্টাখানিক সময় না কাটালে পুরাই লস। এই যে দেখেন বাচ্চা কাচ্চাদের স্কুলের এখন টিফিন ব্রেক, ওরা বাজারের দিকে আসতেছে। আচ্ছা, এটাই হচ্ছে প্রাইমারি স্কুল ব্রিজের এই পারে, এই কারণেই সবাই মানে বাজারের দিকে যাচ্ছিল টিফিন ব্রেকে। বর্ডার গার্ড বাংলাদেশ, কর্ণঝোড়া বিওপি। এই পাশে বিজিবির অফিস আছে, বিজিবির ক্যাম্প আছে। আমরা বিজিবি ক্যাম্পের পাশের যে রাস্তা আছে সেটা ধরে যাচ্ছি এখন। নদীর পাড়ে একটু সময় কাটাবো। ওই পাশে দেখতেছিলাম যে মহিষ পার হচ্ছে, নদীতে বাচ্চারা খেলতেছে। ওই জায়গাগুলো একটু কাছে থেকে দেখতে মন যাচ্ছে। এইখানকার বাতাস ভাই এত নির্মল, আর একা ঘুরতে আসছি এই কারণে বোধহয় জায়গাটা আরও ভালো করে এক্সপ্লোর করতে পারতেছি, লোকালদের সাথে মিশতে পারতেছি, ওদের সাথে গল্প গুজবে একেবারে দারুণ সময় কাটতেছে। আর এখন চলে এসেছি কর্ণঝোড়া নদীর মূল প্রবাহতে। ওই যে ব্রিজটাতে ছিলাম এতক্ষণ, সেই ব্রিজ থেকে নেমে এসেছি। এই দিক দিয়ে হচ্ছে নদীটা চলে গেছে। ওই যে ওইখানে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে, একটু আগে দেখতেছিলাম। এই দিক দিয়ে মহিষ পারাপার করতেছিল, লোকজন হেঁটে পার হচ্ছিল। দারুণ দারুণ। এবার এই এলাকার গারো জনগোষ্ঠীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, চলেন। কাদের সাথে খেলা? ওই যে শিউরি স্থানীয় লোক। তুমি কি গারো সম্প্রদায়ের? জি গারো সম্প্রদায় আমি। তোমার নাম কি? উদয় উদয় মৃ মৃ। এটা তোমাদের গারোদের নামে এটা থাকে। জাতিতে তো ওয়েলকাম কে গারো ভাষায় কি বলে? ওয়েলকাম মানে স্বাগতম কাউকে? রিমচাকসুয়া। রেমচাকসুয়া। জি। আচ্ছা, অল দ্য বেস্ট। একটা অটো আমি ঠিক করলাম, অটো ভ্যান। তোমার নাম আরমান, তাই না? আরমানের সাথে আজকে আমি এখানে হারিয়াকোনার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আমরা ভ্যানে উঠে বসলাম। হারিয়াকোনার গারো জনপদ, বাংলাদেশের শেষ সীমান্তবর্তী গারো জনপদ এক্সপ্লোর করবো আজকে একসাথে। চলে এগুলো সব তো বাঙালি এলাকা না? এই বাবুরা কেমন আছো? বাহ, কি সুন্দর করে আলহামদুলিল্লাহ বললো। আমি দেশের অনেক জায়গায়, অনেক সীমান্তবর্তী এলাকায় ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে হারিয়াকোনার এই জায়গাটা আমাকে ইমপ্রেস করলো। এই সুপারির গাছ যে দেখতেছি বাড়ির আশেপাশে, এগুলো বোধহয় গারোদের বাড়ি, না? সুপারির বাগান দেখে গারোদের বাড়ি অনুমান করে নেওয়ার পেছনের কারণ হলো, গারো বলেন আর খাসিয়া, দুই জাতিগোষ্ঠীর লোকেরই প্রধান অর্থকরী ফসল হলো সুপারি। একটু দাঁড়াও, এটা গারোদের স্কুল না? বাবেলাকোনা ব্যাপটিস্ট মাতৃমণ্ডলী। আচ্ছা, আমরা এখন হচ্ছে বাবেলাকোনায় আছি। এটা হচ্ছে হারিয়াকোনা যাওয়ার পথে পড়ছে। আর এটা গারোদের ওই যে চার্চ দেখা যাচ্ছে। আবার এখানে যে বিদ্যালয়, শুধু গারোরাই পড়ে এখানে, বাঙালিরা পড়ে না, বাংলাদেশি। আচ্ছা, গারোরাও তো বাংলাদেশি, মানে বাঙালিরা পড়ে না আর কি। ওকে, ঠিক আছে, চলো। এটা 2017 পয়লা সেপ্টেম্বরে এটা প্রতিষ্ঠিত হয়েছে। মাটি ফাটা শ্রীবর্দী শেরপুর। আর আমরা এখন হচ্ছে গারো পল্লীর ভিতর দিয়ে যাচ্ছি। ভাই চমৎকার পরিবেশ এখানে, মানে এটা আমি ভাষায় বয়ান করতে পারবো না এখন। একেবারে অন্যরকম একটা জনপদের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। আমরা যে গ্রাম বাংলা ঘুরে দেখি তার সাথে এটার ডিফারেন্ট আছে। অ্যাকচুয়ালি আমি তো গাইবান্ধায় ঘুরতে আসছিলাম, গাইবান্ধা জামালপুর, সেই জায়গাগুলো ঘুরতে নিয়ে হুট করে শেরপুরের দিকে এখানে গারোদের অঞ্চলে আসার পরে যে ডাইভার্সিটিটা আমি দেখতে পারতেছি, এটা আমাকে ইমপ্রেস করতেছে। আমরা এই মুহূর্তে অটো ভ্যান থেকে নেমে পড়লাম, কারণ এখানে একটা স্পেশাল জায়গা দেখাতে যাব। বাংলাদেশের এই সীমান্তের শেষ বাড়ি। এই যে পেছনে যে টিলাটা দেখতে পাচ্ছেন, গাছের আড়ালে চলে গেছে, এই টিলাটা হচ্ছে ভারতে পড়েছে। মাঝখান দিয়ে কাঁটাতারের বেড়া গেছে। আর এই যে একটা বাড়ি, এই পাশে বাড়ি, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের গারোদের বাড়ি। আর এখানে কিন্তু দেখেন গতকাল বৃষ্টি হয়েছে, পানি জমে আছে। আর যতটুকু জানলাম 2-3 দিন আগে নাকি এই বাড়িটাতে গারোদের বিবাহ হয়েছে। আহা, আজকে যদি একটা বিবাহের সাক্ষী হইতে পারতাম। আমরা চলে এলাম হারিয়াকোনায় ভারত সীমান্তে গারোদের শেষ বাড়িতে। এখন বাড়ির প্রাঙ্গণ একেবারে সুনসান নীরব।
কাউকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কেউ বোধহয় নাই, তাই না? এই বাড়িটা দেখা যাচ্ছে পাকা, এই বাড়িটা নাকি সরকার থেকে নির্মাণ করে দিয়েছে। আর এই যে এই বাড়িটা হচ্ছে কাঁচা। বাড়িতে লোক থাকলে একটু গল্প করা যাইতো না? আচ্ছা, সমস্যা নাই, ওই পাশে যাই, ওই পাশে আরও 2-3টা বাড়ি দেখা যাচ্ছে, ওইদিকে লোকজন আছে। আমরা কিন্তু সাথে আমাদের লোকাল ছেলে আছে, এই জন্য ওকে সাথে করে নিয়ে আর কি ক্যামেরা করতেছি। আপনারা হুটহাট ক্যামেরা চালাবেন না। কথা বলা যাবে ওনাদের সাথে? দাদা কেমন আছেন? কথা বলা যাবে একটু আপনার সাথে? এমনি আপনাদের সাথে একটু গল্প করব, গারোদের ব্যাপারে একটু জানতে চাই। আমাদের গারো পাহাড়ে তো পাহাড়গুলো শুধু দেখতে। না, গারোদের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে চাই। আপনাদের ভাষা যে একটা আছে, আপনাদের ভাষাকে কি বলে? ভাষা, হ্যাঁ, আপনারা যে কথা বলেন, ভাষার নাম? আমাদের ভাষা তো গারো ভাষায়। গারো ভাষা। গারো ভাষায় আমি তোমাকে ভালোবাসি, এটাকে কি বলে? আপনারা তাহলে এগুলো জানতে হলে আমাদের গারো ভাষা যে স্বীকৃতি দিবেন। আমি তো চেষ্টা করতে পারি, আমি তো আমার ভিডিওর মাধ্যমে আপনি যেটা বলবেন, আপনার যেটা চাওয়া সেটা তুলে ধরতে পারি, কিন্তু হ্যাঁ। স্বীকৃতি দেওয়ার মানে ক্ষমতা তো আমার হাতে নাই দাদা। বুঝতে পারছে। আপনার বর্তমান কেউ যদি আরো জানতে চাইলে এটা তো স্বীকৃতি দিতে হবে। আপনি বলেন একটু শুনি, আমি তোমাকে ভালোবাসি এটাকে কি বলে গারো ভাষায়? জানতে চাইলে আপনি বই নিয়ে একটা পড়েন। দাদা একদম বলবেই না গারো ভাষার ব্যাপারে। আর এখানে হচ্ছে ওনাদের আপনাদের বাড়িটা একটু উঠানটা ভিডিও করি। এটা হচ্ছে একটা গারো বাড়ির উঠান, দেখেন। এই পাশে হচ্ছে রান্নাঘর, এই পাশে ওনাদের ঘর। ঘরের এখানে সুন্দর করে ওয়েলকাম লেখা। এই পাশে মাটির ঘর দেখা যাচ্ছে। আমি একটা ব্যাপার খেয়াল করতেছি, গারোদের বাড়িতে কিন্তু মাটির ঘর এবং পাকা ঘর দুই ধরনের ঘরেরই সহাবস্থান আছে। ঘরের ভেতরে কেউ থাকতে পারে, ভেতরে না যায়। আর এই পাশে হচ্ছে ওনাদের রান্নাঘর। রান্নাঘরের প্যাটার্নটা দেখেন, আমি বাইরে থেকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তেমন কিছু না, দাদা আমার সাথে বলতো, কিন্তু ওনাদের একটা আক্ষেপ, এই আদিবাসী ভাষাগুলা স্বীকৃতি দেওয়া হয় না, নানা ব্যাপারে সরকার থেকে প্রতিশ্রুতি দিয়ে সেগুলো ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় না। তো এই আক্ষেপ থেকেই দাদা আর কি ভাষার ব্যাপারটা এড়ায় গেলেন, বুঝতে পারলাম। আর এখানে দেখেন সুন্দর, এটা কি লিচু গাছ? লিচুর ইয়া কই, মুকুল কই? এখন তো লিচু সেট হয়ে যাওয়ার কথা। বাড়ির অন্যরা বসে থেকে গল্প গুজব করতেছে, আড্ডা দিচ্ছে। ফেরিওয়ালা ভাই আসছে, দাদি বসে আছে। দাদি কেমন আছেন? লজ্জা পেয়ে গেছে। এখান থেকে বাজার এলাকা বেশ দূরে হওয়াতে ফেরি করে কসমেটিক্স কিংবা সাজগোজের আইটেমের বিক্রি এখনও বেশ ভালোই চলে এদিকে। আর এখনো তো আমরা যে গারো দিয়ে স্বীকৃতি হয় না, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আমাদেরকে। আপনারা কি মেঘালয় গেছেন কখনো? মেঘালয়? হ্যাঁ, না। মেঘালয় গারোদের কিন্তু বিশাল এলাকা আছে, ইস্ট গারো হিল, ওয়েস্ট গারো হিল। আমি মেঘালয় ঘুরেছি তো, খাসিয়া গারো, তাদের পাড়াতে, তাদের গ্রামে আমার ঘোরার অভিজ্ঞতা আছে। দাদার নাম কি? সঞ্চয়। আচ্ছা দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা ভারত বর্ডারের সীমানা পিলারের সন্ধান করতে লাগলাম। গারো ভাষায় ছোট এই পানির প্রবাহকে ছড়া আর বড় নদীকে বলে ঝোড়া। এইখানে ছড়াটা আমরা হচ্ছে দেখেন কীভাবে পার হলাম, তেমন কঠিন কিছু না, কিন্তু আমি জুতা পরেছিলাম। এই যে জুতা খুলে নিছি, খালি পায়ে হাঁটতেছি। আর খালি পায়ে হাঁটার মধ্যেও একটা মজা আছে। এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তের 1092 নম্বর পিলার। এ পাশে লেখা বাংলাদেশ, আর ও হচ্ছে বাংলাদেশের একেবারে উপরে বসে আছে নাকি। আর এইদিকে লেখা ইন্ডিয়া 1092, অর্থাৎ এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড শুরু হয়ে গেছে এখান থেকে। ওই পাশে কাঁটাতারের বেড়া নাই? আছে আছে বেশি। কত দূরে? ওই যে ওই টিলের ওই পাশে। এই যে সামনে টিলা দেখা যাচ্ছে, এই টিলা পার হলে দেখা যায়। টিলার ওই পারেই হচ্ছে আশানিপ দিয়ে কাঁটাতারের বেড়া। চলো দেখি আগেই। আমরা এতক্ষণ হেঁটে হেঁটে এই জায়গায় এলাম কাঁটাতারের বেড়া দেখার জন্য। আমরা কিন্তু এখন নোম্যান্স ল্যান্ডের মধ্যে হাঁটছি।
ওই যে কাঁটাতারের বেড়া, ভারত বাংলাদেশের সীমানায় ভারত ওইখান থেকে হচ্ছে কাঁটাতারের বেড়া দিয়েছে। আর আমরা এখন আছি হচ্ছে নোম্যান্স ল্যান্ডে, অর্থাৎ আমরা এখন না বাংলাদেশে আছি না ভারতে আছি। সীমান্ত এলাকা ঘুরে আমরা এখন রওনা করেছি হাড়িয়াকোনার মূল গ্রামের দিকে। আর এই পথে বাংলার ঐতিহ্যবাহী মহিষের গাড়ি দেখে আমি সত্যিই বিস্মিত হয়ে গেলাম। আমরা হারিয়াকোনা চলে আসছি না? হ্যাঁ, আমরা হচ্ছে এতক্ষণ অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় মেঠোপথ পাড়ি দিয়ে এখন পৌঁছে গেলাম হারিয়াকোনার মূল গ্রামে। আসলে হারিয়াকোনা কোনো ঘিঞ্জি গ্রাম না যে এক জায়গায় অনেকগুলা ঘর হবে এবং সেটা পাড়া গ্রাম ওই রকম হবে, সেরকম কিন্তু না। এখানে সব ছড়ানো ছিটানো গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ধান ক্ষেত, কোথাও হচ্ছে সুপারির বাগান, কোথাও টিলায় ওনারা চাষাবাদ করেছেন এবং মাঝে মাঝে ওনাদের বাড়ি। আমরা এখন যাচ্ছি পাড়ার সবচেয়ে বড় গির্জাঘরের দিকে। বাংলাদেশের অধিকাংশ গারো বর্তমানে খ্রিস্ট ধর্ম অনুসরণ করেন, তবে তাদের প্রাচীন লোকজ বিশ্বাস ও সংস্কৃতির অনেক উপাদান এখনও কিন্তু টিকে আছে। এখানে গারোদের একটা ছোট টং দোকান দেখে আটকে গেলাম, যাই একটু আড্ডা জমিয়ে আসি। দিদিরা দূর দূর থেকে তো ভ্লগ মিমিক্রি করতেছিল, সুন্দর লাগতেছিল। আবার বলেন তো দেখি। আপনারা মিমিক্রি করতেছিলেন যে বট গাছে আসছি, ইন্ডিয়ার ভেতরে আসছি, এখন সবাই ব্লগিং শিখে গেছে। আর এটা হচ্ছে পাড়ার ভেতরের দেখেন একটা ছোট টং দোকান। এখানে কি দেখি, এখানে হচ্ছে চায়ের ব্যবস্থা আছে, পাতিল দেখা যাচ্ছে। এখানে কি মানে ভাতের হোটেলও নাকি? তো পাতিলে কি, ওই যে পাতিল দেখা যাচ্ছে, আচ্ছা দুধ গরম করার জন্য। হ্যাঁ, আর এই যে ছোট দোকানে দেখেন এখানে বিভিন্ন ধরনের নাস্তাপাতির আইটেম দেখা যাচ্ছে, বিস্কিট, ডাল ভাজা, কেক, চানাচুর, নানা কিছু। তোমার নাম কি? তাহলে আপনারা এখানে বসে কি আড্ডা দেন, তাই তো? চা নাস্তা করতে আসেন? না, রবিবার আমরা এখানে প্রায় আড্ডা দিই। আজকে রবিবার, এজন্য আপনাদের ফ্রি টাইম আড্ডা দিচ্ছেন। এবং চার্চে কি আজকে স্পেশাল কোনো আপনাদের প্রেয়ার আছে? আজকে স্পেশাল কোনো প্রেয়ার আছে চার্চে রবিবার উপলক্ষে? সকালে হয়েছে এটা মিথ্যেলা। মিথ্যেলা, মিথ্যেলা মানে ধন্যবাদ। আর খুবলেই হচ্ছে মেঘালয় বলতেছিল, ওটা বোধহয় খাসিয়া ভাষা, তাই না? খুবলেই মানে আপনারা জানেন না ওইটা, খুবলেই। এটা হচ্ছে মিথ্যেলা। ওকে, মিথ্যেলা। আমরা হচ্ছে চার্চের দিকে যাব এখন। চার্চটা হচ্ছে ঠিক এই দোকান থেকে একটু উপরে উঠে গেলেই। এটা সবচেয়ে বড় চার্চ, তাই না এখানকার? আর ওই পাশে যেগুলো দেখলাম ওটা বিভিন্ন পাড়ায় পাড়ায় থাকে, কিন্তু সবাই মিলে মূল প্রার্থনা এখানে এসে করে। চার্চে তো তালা দেখা যাচ্ছে না, হইলে ভিতরে যাওয়া যাইতো। আমাদের দেশের পাহাড়িদের সবচেয়ে প্রিয় খেলা কিন্তু ফুটবল। হারিয়াকোনা আসার পরে দেখেন এই যে এখন বিকেলের দিকে সবাই ফুটবল নিয়ে নেমে গেছে মাঠে। এখানকার মেয়েরাও ফুটবল খেলতেছে সমান তালে। তোমাদের বোধহয় একটা দল আজকে শ্রীবর্দী খেলতে গেছে না? আমার সাথে দেখা হয়েছিল, ওই বাজারে দেখা হয়েছিল। ওরা বললো যে দাদা আমরা তো সবাই চলে যাচ্ছি, না হলে আপনাকে নিয়ে ঘুরতে পারতাম। বাহ, চমৎকার শট মারছে। বাংলাদেশের বেস্ট নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, সেও তো আদিবাসী। একটু এদিকে আসো, কথা বলি তোমার সাথে। আমার সাথে? হ্যাঁ, তোমার নাম কি? দিব্য। দিব্য। কোন ক্লাসে পড়ো? এবার আমি এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা, তোমাদের গারো ভাষা শিক্ষার জন্য ব্যবস্থা কি? ব্যবস্থা হচ্ছে ধর্মেই তো শেখা যায় এগুলো। স্কুলে শেখার কোনো ব্যবস্থা নেই? স্কুলে শেখার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমাদের এই যে গির্জাঘরে এখানে শেখার ব্যবস্থা আছে। গারো ভাষার কি লিখিত কোনো রূপ আছে? হ্যাঁ আছে।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খেলাধুলা করো, এনজয় করো। তোমাদের এখানে একটা বট গাছ আছে না, পুরাতন বট গাছ, ওটা কোন দিকে? আর ওই এই যে বর্ডারের কাছে, ওইটা কি ভারতের মাঝে পড়ছে নাকি? ভারতের মাঝে পড়ছে, ভারতের সীমানার মানে প্রায় বেশি না, প্রায় 3-4 গজ দূরে পড়ছে। খেয়াল করে দেখলাম এই গ্রামে প্রায় প্রতিটি বাড়ির প্যাটার্নই একরকম। বেশ ক্ষুধা লেগে যাওয়ায় খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা সেটাই খুঁজছিলাম এখন। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে? শুধু চা নাস্তা নাকি? এই যে এই পাড়াটা, এখানে কত ঘর লোকের বসবাস? 120-25 পরিবার হবে। তার মানে প্রায় 1000 লোক তো হবেই নাকি? 1000 লোক তো ম্যাক্সিমাম। এর মধ্যে সব কি গারো বাড়ি? সব গারো না, এনো হারিয়াকুনা আমাদের এই ফার্ম তো সব গারোই। গারো না, দুইজন বাঙাল আছে, ওই দুইজন আইনাল আর এই যে মোল্লা। ও, এর মাঝে দুইটা আবার বাংলা পরিবারও আছে। একজন গারো মেয়ে বিয়া করছে, মোল্লা তো মনে করেন মুসলমান। আমরা গারো পল্লীর ভিতরে ঘুরছিলাম, এখানে অনেকগুলো গাছ দেখে আমি বললাম যে এই গাছগুলো তো চেনা চেনা মনে হচ্ছে, কী গাছ এইগুলা? তো আরমান আমাকে জানালো এগুলো হচ্ছে রাবার গাছ। আর এই যে দেখেন এখানে রাবার কিভাবে সংগ্রহ করা হয়। রাবার মনে হয় নিয়ে গেছে এখান থেকে, না? এই যে পড়তেছে দেখেন, গাছের গায়ে ছাল বাকল কেটে দিছে, গড়ায় গড়ায় রাবার এসে এখানে জমা হচ্ছে। এটা হচ্ছে হারিয়াকোনা গ্রামের প্রাণকেন্দ্র। যদিও তারা পার্শ্ববর্তী মেঘাদল আর কর্ণঝোড়া বাজার থেকেই মূল সদাইপাতি সেরে কেমন থাকেন। আছেন দাদা? ভালোই না? একটা মজার ব্যাপার আমি জানি, যেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই। পুরুষরা বিয়ে করার পরে স্ত্রীর বাড়িতে যায়, এটা ঠিক? না, স্ত্রী বাড়িতে যায় না, আমরা তো যে আমার ফাটক হলো যাই হলো মেয়েদের বাড়িতে, আমরা তো বেশিরভাগ মেয়ে হলো আমার বউ। কিছুক্ষণ অফ ক্যামেরা কথা বললাম, ওনাকে বললাম যে আমরা বইপত্রে পড়েছি খাসিয়া এবং গারো এই দুই জাতিগোষ্ঠী হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় তারা চলে। গারো গ্রামে ঘুরতে এসেছি, এখানে আসলে অবস্থাটা কেমন? তো উনি যেটা জানালেন যে হ্যাঁ, এখানে হাজব্যান্ড ওয়াইফের বাড়িতে যায়, যদি সেখানে অবস্থা ভালো থাকে কিংবা অবস্থাপন্ন পরিবার থাকে তাহলে যায়। আর যদি এটার ব্যত্যয় ঘটে, মানে ওয়াইফকে নিয়ে আসে হাজব্যান্ডের বাড়িতে, সেটাতেও এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। অর্থাৎ আগের যে রীতি সেটাও চলে, আবার বর্তমানে ওরা সাধারণ যে পরিবার ব্যবস্থা ওইভাবেও চলে। ওকে, আমরা এখন এই হারিয়াকোনা গ্রাম থেকে বের হব। আমাদের আর কয়টা জায়গা ঘুরতে হবে আরমান? 2 থেকে 3টা। 2 থেকে 3টা জায়গা কি কভার করতে পারবো? জি। তাহলে শুরু করি, চলো। হারিয়াকোনা গ্রামকে বিদায় জানাচ্ছি, দেখা হবে আবারও ইনশাল্লাহ কখনো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীর কিছু জায়গায় এখন গোড়ালি পরিমাণ পানি। রবীন্দ্রনাথের কবিতাকে একেবারে সঠিক প্রমাণ করছে এই কর্ণচড়ার মতো অনেক নদী বাংলাদেশে। আমি এখানে যখন এসেছি, এখন গ্রীষ্মকাল, তো যে জিনিসটা দেখানোর জন্য এসেছি এখানে, এই যে দেখেন ঘোড়ার গাড়িতে এখানে বালু নেওয়া হচ্ছে। কর্ণচড়ার তলদেশে খুব ভালো মানের বালু পাওয়া যায়, সিলিকা বালু পাওয়া যায়। প্যানোরামা ডকুমেন্টারির একটা ভিডিওতে দেখেছিলাম। আর সামনে যাইতে পারতেছি না কারণ পায়ে জুতা পরা। এই বালুগুলা কি কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ। আর বালু দিয়ে এটা কি করা হয়, ঢালাই কিংবা অন্য কিছু? আমি মানে বালু দিয়ে প্লাস্টার করে চোরে বাচ্চা তুলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাচ্চার জন্য বুঝতে পারছি। ঢালের কাজও তো করা যায় বালু দিয়ে, না? আচ্ছা, মানে মোটা বালু এইটা? এটা মিডিয়াম বালু, মোটা বালু। আচ্ছা, আর আরো মোটা বালু পাওয়া যায় না কর্ণচড়ায়? মোটা বালু ভিতরে। এটাই আমি জানতাম যে আরো মোটা বালি নাকি সিলিকা বালি পাওয়া যায়। এটা আমাদের নিজের কাজের জন্য, কথা বলছে। আচ্ছা আচ্ছা। আসলে ব্যাপার হলো, অবৈধ বালু উত্তোলনের মাঝে আমি ক্যামেরা নিয়ে হাজির হওয়াতে মামা বেশ ভয় পেয়ে গেছেন। সে যাই হোক, আমরা এখন পথ এগুচ্ছি অত্র অঞ্চলের ভাইরাল একটি রাস্তা ধরে। সাবধানে সাবধানে। বাংলাদেশে যে এখন কখন কি ভাইরাল হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই ভাই। আর কোনো কিছু ভাইরাল না হওয়ার আগ পর্যন্ত কারো নজরে আসে না। এই যে চারপাশে প্রচুর পরিমাণে রাবার গাছ দেখতে পাচ্ছেন, এই রাবার বাগানকে কেন্দ্র করে কিন্তু এখানে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কারখানা ও রাবার প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এখানে গড়ে তুলেছে। এই বাহ,
রাবার গাছ থেকে সংগ্রহ করার পরে কন্টেনারে করে যখন ফ্যাক্টরিতে নিয়ে আসে, তারপরে এখানে একটা প্রক্রিয়াজাতকরণ সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়, নিয়ে আসার পরে এর ভেতরে দেয় নাকি? সাদা সাদা এই যে ও এই তো সাদা সাদা ভেতরে দেখা যাচ্ছে। এই রাবারটা না জমা হইতেছে, জমা হওয়ার পরে ওই রোদের ভিতরে রোদ দেয়, শুকাইলে পরে পাচার করে দেয়। এখানে মেশিনও দেখা যাচ্ছে। আসলে সংশ্লিষ্ট কেউ থাকলে আরও ভালো করে এই জিনিসটা জানা যাইতো। এই যে দেখেন রাবার এখানে নিয়ে এসে কিন্তু শুকাই দিয়ে দিছে রোদে। গাছ থেকে ধিমে তালে জড়ো হওয়া রস কেমনে রাবারের গালিচা হয়ে ঝুলে আছে, এটা দেখে বেশ মজাই পেলাম। মাঝে অটোভ্যান নষ্ট হয়ে যাওয়ায় বেশ অনেকটা কালক্ষেপণ হওয়াতে আমাদের হারিয়েকোনার রাজা পাহাড়ে পৌঁছাতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এটা দেখে আপনাদের কোনোভাবেই পাহাড় মনে হবে না। এই পাহাড়টা হচ্ছে স্লপ, মানে আকারে উপরে উঠে গেছে। একটু উপরে ওঠার পরে নাকি বিস্তীর্ণ এখানে সমতল ভূমি, কিন্তু এটার নামই হচ্ছে এখানে রাজার পাহাড়। এখানে কি কোনো রাজা বাদশা থাকতো এর আগে? আমরা শুনছি ছোটবেলায় দাদা দাদি গল্প করতো। সেখান থেকে নাম হয়েছে রাজার পাহাড়। পাহাড়ে তো সবাই যে উপরে ওঠে সেটা কি এই পথেই যায় নাকি? এই যে সামনে যে পথটা দেখা যাচ্ছে, না বাড়ি মানে আছে, বাড়ি ঘর, আমাদের বাড়িও সামনেই। আমরা আসি, উপরে যেতে কত সময় লাগে হেঁটে যেতে? উপরে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা। তো এখান থেকে আগে ড্রোন ফ্লাই করি, লাইট অনেকটাই পড়ে গেছে, এখান থেকে ড্রোন উড়াই দেখি আশেপাশের কেমন ভিউ দেখা যায়। রাজারপাড় থেকে আমাকে আজকের মতো বিদায় দিন। কখনো হয়তোবা হাতি দেখার উদ্দেশ্যে আবার আসা হবে এই পাহাড়ের টানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।